বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আফ্রিকান যুবক নেতা ইব্রাহিম ত্রাওরের নাম সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আপনি নিশ্চয় কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবি বা ভিডিও দেখে থাকবেন। বহু দশক পরে আফ্রিকান মহাদেশে এমন একজন নেতা জন্ম নিয়েছেন যিনি কেবল আফ্রিকানদের অধিকারের পক্ষে আওয়াজ তুলছেন না, বরং আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশের অন্যায়কেও প্রকাশ্যে তুলে ধরছেন। এই কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যন্ত ইব্রাহিম ত্রাওরেকে নিয়ে এতটা বলে ফেলেছেন যে তিনি অদূর ভবিষ্যতে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠবেন। শুধু এতটুকুই নয়, সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে সুলতান সালাহুদ্দিন আইয়ুবের সঙ্গেও তুলনা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ত্রাওরে সবার আগে ফ্রান্সের সেনাবাহিনীকে নিজের দেশ থেকে বের করে দিয়েছেন। এরপর গাজা সমস্যার ক্ষেত্রে ইসরায়েল এবং তার সহযোগীদের প্রকাশ্যে বিরোধিতাও করেছেন। শুধু এতটুকুই নয়, তিনি তার গায়ের কালো রঙের কারণে নিজেকে রাসূলের প্রিয় সাহাবী হযরত বিলাল হাবশির বংশধর হিসেবে পরিচয় দিয়ে সমস্ত মুসলিম জাতিকে এই বার্তাও দিচ্ছেন যে তার জাতি যেন নিজেকে এতিম মনে না করে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইব্রাহিম ত্রাওরের সম্পূর্ণ কাহিনী বিস্তারিতভাবে জানাবো এবং সেই সঙ্গে এটাও ব্যাখ্যা করব যে কেন আগামী কয়েক বছরে তিনি হয়ে উঠতে পারেন মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা। তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। সর্বপ্রথমে আমাদেরকে ইব্রাহিম ত্রাওরের কাহিনী বুঝতে হলে সময়ের একটু পিছনে যেতে হবে। আজ থেকে প্রায় ৩৬ বছর আগে ১৯৮৮ সালে বুরকিনা ফাসোর এক ছোট্ট গ্রাম কিরাতে একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। শৈশব থেকেই তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা ছিল, আর এই কারণেই তিনি বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন। সময় এগিয়ে যেতে থাকে, সেই সাথে সাথে তিনি মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কাজ করেন। এখানে তার সাহসিকতা এবং নেতৃত্বের দক্ষতা দেখে তাকে পশ্চিম আফ্রিকার অন্যতম দূরদর্শী সেনা জেনারেল হিসেবে গণ্য করা হতে থাকে। কিন্তু ২০২২ সালে তার জীবনে এমন একটি মোড় আসে যা তাকে রাতারাতি সংবাদ মাধ্যমের শিরোনামে নিয়ে চলে আসে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ইব্রাহিম ত্রাওরে তার সহকর্মী সেনাদের নিয়ে এক অভ্যুত্থান করেন এবং তৎকালীন অন্তর্বর্তী রাষ্ট্রপতি পল হেনরি ডামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। আর মাত্র ৩৪ বছর বয়সে তিনি হয়ে যান বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যুত্থান কেন ঘটানো হয়েছিল এবং কেন ইব্রাহিম ত্রাওরে এমন করলেন? আপনাদের জানার জন্য বলে রাখা জরুরি যে বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ। গত কয়েক বছর ধরে এই দেশে আইএস এবং আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর তাণ্ডব চলছে এবং হাজার হাজার সাধারণ মানুষ এখনো পর্যন্ত এইসব হামলাতে প্রাণও হারিয়েছে। এক পরিসংখ্যান অনুসারে ২০২০ থেকে ২০২২-এর মধ্যে আইএস ও আল কায়েদার হামলাতে প্রায় ৪,০০০-এর মতো মানুষ মারা গিয়েছেন। এছাড়াও ২০ লক্ষ মানুষ এই জঙ্গি হামলার ভয়ে গৃহচ্যুত হয়ে আছেন। ২০২২ সালে যখন ডামিবা ক্ষমতায় ছিলেন তখন মানুষ রাস্তায় নেমে আসে, কারণ তার সরকার সন্ত্রাস, দারিদ্র্য এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছিল। যখন ইব্রাহিম ত্রাওরে অনুভব করলেন যে তার দেশ ভেঙে পড়ছে, তখন তিনি এগিয়ে এলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন এবং বুরকিনা ফাসোকে বিদেশি শক্তির কবল থেকে মুক্ত করবেন। কিন্তু এটা কি এতটা সহজ ছিল? মোটেই না, কারণ বুরকিনা ফাসোর উপর ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল। বলতে গেলে বুরকিনা ফাসো ছিল স্বাধীন, কিন্তু দেশের সম্পদের উপরে, বিশেষ করে সোনার খনির উপরে ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল এবং ফ্রান্স এই খনি থেকে বিপুল মুনাফা করত। যদিও এই সম্পদ পুরোপুরি বুরকিনা ফাসোর ছিল, কিন্তু তবুও মোট লাভের মাত্র ১০% বুরকিনা ফাসোর জনগণের কাছে পৌঁছাতো। তো এই সমস্ত বিষয় বিবেচনা করে ইব্রাহিম ত্রাওরে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সর্বপ্রথম তিনি ফ্রান্সকে নিজের দেশ থেকে বের করে দেন, কেননা সেই সময় ফ্রান্সের সেনাবাহিনী বুরকিনা ফাসোতে উপস্থিত ছিল। আর ফ্রান্স এত সহজে বেরিয়ে আসার মতো দেশও নয়, কারণ ফ্রান্স বিশ্ব শক্তিগুলোর একটি। কিন্তু ইব্রাহিম ত্রাওরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে যদি ফ্রান্স তাদের দেশ থেকে না যায় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। শোনা যায় যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুরকিনা ফাসোতে যুদ্ধ চাননি, তিনি ত্রাওরের সেনার সঙ্গে সংঘাতে যেতেই চাননি এবং এটাই ছিল সেই কারণ যার জন্য তিনি শান্তিপূর্ণ উপায়ে তার সেনাবাহিনী বুরকিনা ফাসো থেকে সরিয়ে নেন। এখন ফ্রান্স চলে যাওয়ার পর ত্রাওরে জানতেন যদি তাকে আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের সঙ্গে মোকাবেলা করতে হয় তাহলে তাকে রাশিয়ার কাছে যেতে হবে। সেই জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান।
যার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ট্রাওরের সঙ্গে যুক্ত হয়ে যান এবং তিনি ইব্রাহিম ট্রাওরেকে ভবিষ্যতের একজন বড় নেতা বলেও ঘোষণা করে দেন। এতটুকু নয়, রাশিয়ার তরফ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম ও বুর্কিনা ফাসোকে সরবরাহ করা হয় এবং আজকের দিনে বুর্কিনা ফাসো রাশিয়ার একটি কৌশলগত অংশীদারও হয়ে উঠেছে। ইব্রাহিম ট্রাওরের সবচেয়ে বিশেষ দিক হলো এটি, যার কারণে তিনি শুধু বুর্কিনা ফাসোতে নয় বরং পুরো আফ্রিকান মহাদেশের যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার বক্তব্য হলো, পশ্চিমা বিশ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের অঞ্চলকে লুট করে এসেছে, আমাদের সোনা, ইউরেনিয়াম এবং অন্যান্য সম্পদ লুট করেছে। বহু বছর ধরে, দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিশ্বের অনেক দেশ এইসব সম্পদ লুট করছে। এই সমস্ত সম্পদ আমাদের আফ্রিকান জনগণের জন্যই। আগামী দিনে আমরা আফ্রিকান মহাদেশে আরও লুট হতে দেব না। এখন আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি পশ্চিমাদের মিথ্যার মাঝে বড় হয়েছি। ছোটবেলায় আমি টেলিভিশনে আফ্রিকাকে দেখতাম সবসময় একই ছবি, মাছি ঘোড়া শিশু, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এই হলো আফ্রিকা। তারা আমাদের বলতো এটাই নাকি আফ্রিকার বাস্তবতা, আর আমরা বিশ্বাসও করতাম। আমরা নিজেদের লজ্জা বোধ করতাম। আমরা আমাদের ভূমির জন্য, আমাদের জাতির জন্য লজ্জিত হতাম। কিন্তু তারপর আমি বড় হলাম, আমি পড়লাম, আমি গবেষণা করলাম, আমি প্রশ্ন করলাম, আর তারপর সবকিছু আলাদা দেখতে পেলাম। সেই জন্য নিজেকে আমি প্রস্তুত করলাম। কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নয়। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থার নাম হলো সিএএ ফ্রান্স। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি ঔপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের 50% রিজার্ভ ফরাসি ট্রেজারিতে জমা হয়ে থাকে, আর ফ্রান্স এই টাকায় নেতিবাচক সুদ আরোপ করে। অর্থাৎ আমরা আমাদের নিজের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে টাকা দিই। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন সম্পদ স্থানান্তর করে। কিন্তু এই নিয়ে কখনো আপনারা কিছু শুনতে পেয়েছেন? একদমই না। কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে 10 বিলিয়ন ইউরো সাহায্য দেয়, তা হয়ে যায় শিরোনাম। ব্রিটেনের ব্যবস্থা হলো আরও জটিল। লন্ডন হলো বিশ্বের মানি লন্ডারিং এর কেন্দ্র। সিটি অফ লন্ডন জোচ্চুরিদের স্বর্গ। আফ্রিকা থেকে চুরি হওয়া প্রতিটি পয়সা লন্ডনের মধ্য দিয়ে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইব্রাহিম ট্রাওরে আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, ফ্রান্স থেকে ইসরায়েল, ইসরায়েল থেকে ব্রিটেন, ব্রিটেন থেকে চায়না, তাদের কেউ ছেড়ে দেয়নি। প্রত্যেকের মুখোশ খোলার চেষ্টা করেছেন। আর এই কারণেই ধারাবাহিকভাবে ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা পুরো আফ্রিকান মহাদেশে ছড়িয়ে পড়েছে। শুধু এতটুকু নয়, ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধেও কথা বলে আসছেন। তিনি ইসরায়েলের কঠোর বিরোধিতা করেছেন। ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলোর তিনি প্রকাশ্যে বিরোধিতা করে আসছেন। এই ইব্রাহিম ট্রাওরের মতো নেতার প্রভাবে দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল এবং আমেরিকাকে আন্তর্জাতিক কোর্টে পর্যন্ত নিয়ে গিয়েছে এবং কোনো আন্তর্জাতিক মঞ্চই এমন কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না যখন তিনি ইসরায়েলের নিন্দা করেননি। কিন্তু এই আফ্রিকান নেতার একটি বিবৃতি, যার জন্য তিনি সারা বিশ্বের মুসলমানদের নজরে এসেছেন এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, আর সেটি হলো ইব্রাহিম ট্রাওরে নিজেকে তুলনা করছেন হযরতে বেলাল হাবশির সঙ্গে। তিনি বলছেন যে আমি হযরতে বেলাল হাবশির বংশধর, আমার সম্পর্ক তার সঙ্গে, আমি তার ওই বংশজ, এবং জাতি যেন নিজেকে একেবারে এতিম মনে না করে। আর যখন থেকে ইব্রাহিম ট্রাওরে এমন বিবৃতি দিয়েছেন, মানুষ তাকে একজন মসিয়া হিসেবে দেখতে শুরু করেছে। কিছু মানুষের মতে তার চিন্তা ভাবনায় সালাহুদ্দিন আইয়ুবের মতো দৃঢ়তা দেখা যায়। তবে এটি ভবিষ্যতে বলবে যে ইব্রাহিম ট্রাওরে কেমন ধরনের রাষ্ট্রনেতা হিসেবে আবির্ভূত হবেন, কি ধরনের শাসক হিসেবে নিজেকে প্রমাণ করবেন। কারণ তার আগে অনেক শাসক ছিলেন যারা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সাদ্দাম হুসাইন ছিল তার বড় উদাহরণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে না তাদের ক্ষমতা টিকেছিল আর না তারা নিজে। তারা পশ্চিমা শক্তির কূটনীতির কাছে হার মেনে গিয়েছিল। তো আপনারা এই সাহসী আফ্রিকান মুসলিম যুবক লিডার ইব্রাহিম ট্রাওরের সম্পর্কে কি ভাবছেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।